প্রভাতে কিরণ ছড়িয়ে গেছে ধরণী জুড়ে, অল্প স্বল্প উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, সাথে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। নতুন দিনের সূচনাটা অন্যরকম। আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি। সারা সপ্তাহ শেষ, একটা দিন বন্ধ পেয়ে মনটা আলসেমিতে ভরে উঠে। ঘুম যেন ভাঙতেই চায় না। মনে হয় আরেকটু ঘুমাই। এই করতে করতে বেলা 10টা বেজে গেছে। আমার কোনো হুঁশ নেই। বেঘরে ঘুমাচ্ছি। দরজায় কে যেন ঠক ঠক করছে। ভেবেছি 2-3 বার ডেকে বোধ হয় চলে যাবে, কিন্তু অপর পাশের মানুষটা গেল তো। ঠেটার মতো ঠক ঠক করেই চলছে। অবশেষে বিরক্ত হয়ে উঠে বসালাম। ঘুম ঘুম চোখে দরজা খুলতে ইভা ঝলমলে কণ্ঠে শুধালো, ঘুমাচ্ছিলি? না, জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। তাহলে স্বপ্ন দেখা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে গল্প করবো আর খাবো। ইভা হেলে দুলে চলে গেল। ইদানিং এই ইভাটা হয়েছেটা এক বিচ্ছু। সারাদিন আমায় কিভাবে জ্বালানো যায় সেই পথ খোঁজে। বজ্জাত মেয়ে একটা। আগে আমি জ্বালাতাম, এখনও আমাকে জ্বালাচ্ছে। ইভাকে বকতে বকতে ফ্রেশ হতে চলে গেলাম। টেবিলে বসে আমি ইভা, রোশনি, ঈশিতা আপু, রুদ্র ভাইয়া, শুভ ভাইকে দেখে কপাল কুঁচকে এলো। তিনি তো সব সময় সকাল 9টার মধ্যে খেয়ে ফেলেন, কিন্তু আজকে এখনও না খেয়ে আছেন যে। এরা সবাই এভাবে বসে আছেন কেন? দেখে মনে হচ্ছে জরুরি মিটিং বসেছে। ভুরু কুঁচকে শুধু ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি এখনও সকালে খাবার না খেয়ে বসে আছো যে? পাশ থেকে রুদ্র ভাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর নামে বিচার আছে। তোর বিচার করে যথাযথ শাস্তি প্রদান না করে অবধি আমার কেউ খাবো না। কি বিচার শুনি? ঈশিতাপু বলা শুরু করলো। বিচার নাম্বার 1, তুই সবসময় ঘরবন্দি হয়ে থাকিস। 2, ঠিক মতো খাবার খাস না। 3, আগের মতো আমাদের সাথে আড্ডা দিস না। 4, আমাদের জ্বালাচ্ছিস না। 5, আপাতত মনে পড়ছে না। রোশনি লাফিয়ে উঠে বলো, ডাকলেও আসে না, ইগনোর করে আমাদের। ইভা মুখ গম্ভীর করে বলল, ভাইয়া, তোমাকে বুনো বিচার করতে হবে, সাথে ওকে শাস্তিও দিতে হবে, না হলে কিন্তু আমার তোমার সাথে রাগ করব। দাঁড়া, দেখছি আমি ব্যাপারটা। শুভ ভাই গম্ভীর মুখে ভাবছেন। আমি শুকনো ঢোক গিলাম। এই বজ্জাতগুলো যে হাত পা ধুয়ে আমার পিছন পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন শুভ ভাই কী করে সেটা দেখার পালা। খারাপ লাগলেও পাখির যেন শাস্তি ঠিক করে ফেললাম। পাখি তুই তৈরি তো শাস্তি শোনার জন্য? ভীতু করুণ চোখে তাকিয়ে আছি শুভ ভাইয়ের দিকে। চাওনি এমন এবার বাঁচিয়ে দাও, আর কখনো করব না টাইপ। কিন্তু শুভ ভাই পাত্তা দিল না। আমার ভালো ভাইটাও ওদের সাথে মিশে বজ্জাত হয়ে গেছে। শুভ ভাই গম্ভীর কণ্ঠে বলো, পাখির শাস্তি হলো ওকে এখন আমাদের সাথে আড্ডা দিতে হবে, আর বিকেলে ঘুরতে যেতে হবে। আর এরপর কখনো আমাদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করা যাবে না। কাল থেকে আগের ন্যায় পুরো বাড়ি মাতিয়ে রাখতে হবে, না হলে বিকেলে ঘুরতে গেলে বিলটা আসবে, ওকে সেটা দিতে হবে। আমি কোনো কথা বললাম না। ইভা খোঁচা দিয়ে বলে, কি হলো, কিছু বলছিস না কেন? বলার মতো কিছু নাই তাই বলে খাওয়া শুরু করলাম। সবাই আরও এক দফা হতাশ হলো। আমার মনে মনে হাসছি ওদের রিয়াকশন দেখে। এক একজন এমন মুখ করে আছে দেখে মনে হচ্ছে সবে মাত্র ওদের করলার জুস খাওয়ানো হয়েছে। ঈশিতাপু জিজ্ঞেস করলো, তার মানে তুই আমাদের সাথে যাবি না? না বলেছি। রোশনি লাফ দিয়ে বলে উঠল, ইয়াহু, রোদ আপু রাজি হয়ে গেছে। খাওয়ার ফাঁকে সবাই আড্ডা দিলাম। খাওয়ার শেষে যে যার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি। কালো রঙের গাউনের সাথে ম্যাচিং হিজাব, মুখে অল্প বিস্তার প্রসাধনী ছোঁয়া। রেডি হওয়ার শেষে আয়না একবার নিজেকে দেখে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলাম সোফায় সবাই বসে আছে, তাদের সাথে ইভান ভাইও বসা। উনিও কি আমাদের সাথে যাবেন? আমাকে নামতে দেখে ঈশিতাপু একটু জোরে বলে উঠল, রোশনা, তোকে তো পুরো ব্ল্যাক ফেরি লাগছে। ঈশিতাপুর কথায় সবার নজর এসে পড়ল আমার উপরে। হুট করে সবাই একসঙ্গে তাকালো। তে
ভরকে গেলাম। ইভান ভাই রুদ্র ভাইয়ের সাথে কথা বলছিলেন। উনিও ফিরে তাকালেন, তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেলেন। ওনার কোনো হুঁশ নেই, এক মনে তাকিয়ে আছে। আমি ওনার থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। শুভ ভাই নেই, হঠাৎ ইমার্জেন্সি কল আসায় মেডিকেলে যেতে হয়েছে তাকে। এখনই হয়তো এসে পড়বেন, হলেও তাই। তবে শুভ ভাই একা আসেনি, তার সাথে আদ্র ভাই এসেছে। আদ্র ভাইকে দেখে খানিকটা অবাক হলাম। অবাক করা কাণ্ড হলো আদ্র ভাইয়ের পরনে কালো পাঞ্জাবি। আশ্চর্যজনকভাবে আমাদের দুজনের ড্রেস কালার মিলে গেছে। চোখাচোখি হলো আদ্র ভাইয়ের সাথে। এমন সময় আদ্র ভাই হেসে দিলেও আজ চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। এর মানে হলো তোকে একবার বাগে পাই, তারপর আমার ফোন না ধরার মজা দেখাবো। আমাদের চোখাচোখির মাঝে শুভ ভাই বলল, সবাই রেডি? তাহলে যে গাড়িতে বস। আচমকা খেয়াল হলো আমি তো আমার ফোন আনিনি, মনের ভুলে রুমে ফেলে এসেছি। তোমরা যাও, আমি রুম থেকে ফোন নিয়ে আসছি। দৌড়ে সিঁড়ি বেয়ে উঠলাম। পুরো বিছানা, কোথাও ফোন নেই। ফোন ছিল সোফার উপরে। সেখান থেকে ফোন নিয়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি দিয়ে নামছি। 2 সিঁড়ি নামলে দেখলাম ইরা মেয়ের উপরে উঠে আসছে। আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছে। দুজন পাশাপাশি হলে সেকেন্ডের ব্যবধানে কী হলো কিছু বুঝতে পারলাম না। কোনো কারণ ছাড়াই পা পিছলে গেল। ইরা মেয়েটার মুখে লেগে আছে রহস্যময় হাসি। সূর্য অস্ত্র গেছে বহু পূর্বেই। ধরণী রেখে গেছে তমিশ্রাও চাদরে। চেতনা হারিয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছি। ধীরে ধীরে জ্ঞান ফিরছে। চেতনা ফিরে পেল পিটপিট করে। চোখ খোলার চেষ্টা করছি। আশেপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। আমাকে ঘিরে রেখেছে আম্মু, বড় আম্মু, ছোট আম্মু বসে আছে। পুরো রুম জুড়ে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে পায়চারি করছে। আমাকে চোখ খুলতে দেখে শুভ ভাই মিহি কণ্ঠে শুধালো, কেমন লাগছে পাখি? উঠে বসার চেষ্টা করলাম, হাতের জোর পাচ্ছি না। উঠতে যেয়ে ধপাস করে শুয়ে পড়লাম। হাত প্রচণ্ড ব্যথা করছে। পুরো শরীর ব্যথায় জর্জরিত। কপাল মনে হয় ব্যথা টনটন করছে। কপালে হাত ছলে বুঝতে দেরি হলো না তা ব্যান্ডেজ করা। শুভ ভাই আমাকে পড়ে যেতে দেখে বললেন, ওঠার দরকার নেই, তুই শুয়ে থাক, রেস্ট নে। আমার একপাশে আম্মু বসা, চোখের পানি দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করেছে। আম্মু আমার পুরো মুখে হাত বুলিয়ে দিল। কান্নারত কণ্ঠে বলে উঠল, আমার মেয়েটার কপালটায় কেন এত খারাপ? সব বিপদ কেন আমার মেয়েটার উপরে পরে? আমার বাচ্চা মেয়েটার কি অবস্থা হয়েছে? আমি অবাক চোখে আমার আম্মাজানকে দেখছি। এমনি সময় বাদরামো করি বলে কত বকা দেয়, আর সেই আম্মাজান আমায় নিয়ে কত আহাজারি না করছে। খাবার হাতে রুমে ঢুকতে ঈশিতা আপু আম্মুর হাতে ট্রে দিয়ে বিছানার পাশে দাঁড়ালো। শুভভাই বলো, মেজো আম্মু তুমি ওকে খাইয়ে দাও, আমি ওর ওষুধগুলো নিয়ে আসছি। একে একে সবাই দেখে চলে গেল। আম্মু নিজ হাতে আমায় খাইয়ে দিচ্ছে। খেতে খেতে একসময় চোখে পড়ল রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা আদ্র ভাইয়ের দিকে। মানুষটার মুখ ফ্যাকাশে হয়ে আছে। মনে হচ্ছে আমার যে কষ্ট তার বেশি হচ্ছে। ওনার এত কিসের কষ্ট? পড়ে গেছে তো ব্যথা আমি পেয়েছি, উনি নেয়। তাহলে আদ্র ভাই বুকে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। একবারের জন্য পলক পড়ছে না। উনি যেন থমকে গেছেন। খাবার খাইয়ে দিয়ে আম্মু চলে গেল। পুরো রুমে আমি আর আদ্র ভাই। ধীরে ধীরে উনি এগিয়ে এলো, পাশে বসলে। ওনার চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি, কোনো কিছু হারানোর ভয়, জর্জরিত আঁখি। এত কিসের ভয় মানুষটার? আদ্র ভাইয়ের করুণ চাউনি। হাত বাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। বেশি ব্যথা করছে? আদ্র ভাইয়ের কণ্ঠ কাঁপছে। গলা দিয়ে যেন শ্বাস বের হতে চাইছে না। গলার কান্নারা দলা পাকিয়ে আছে। মাথা নে সায় জানালো। শুভ ভাই মেডিসিন নিয়ে এলো। নিজের দায়িত্ব আমায় খাইয়ে দিয়ে চলে গেল। আদ্র ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি হাত বুলিয়ে দিচ্ছি, তুই নিশ্চিন্তে ঘুমা, দেখবি ঘুমালে ব্যথা কমে যাবে। আদ্র ভাইয়ের কথা মতো চোখ বুঝে নিলাম। কড়া ডোজের ওষুধ খাওয়ার ক্ষণিকের মধ্যে চোখে পাতায় ভর করলো নিদ্রা। মাথা উষ্ণ স্পর্শ আবেশে পাড়ি জমালাম ঘুমের দেশে। ঘুম ভাঙল রাত 10টা নাগাদ। বসে বসে ভাবছি সেই সময়টার কথা। আমার স্পষ্ট মনে আছে আমি সাবধানতার সহিত গাউন দুটো হাতে তুলে নামছিলাম।
ইরা মেয়েটার সাথে পাশাপাশি হলে মেয়েটা এক প্রকার ধাক্কা দিল আমায়। আশেপাশে ধরার মতো কিচ্ছু না পেয়ে পড়ে যেতে নিলাম। মেয়েটা আমায় পড়ে যেতে দেখেও দিব্যি দাঁড়িয়েছিল। ওর মাঝে না ছিল আমাকে ধরার প্রবণতা, ছিল ওর ঠোঁটের কোণে রহস্যময় হাসি। সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেলাম। এরপর কি হয়েছে কিছুই আমার মনে নেই। আমার মাথা একটা শব্দ ঘুরপাক খাচ্ছে। মেয়েটা কেন এমন করলো? ওর সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে কেন এমন করলো? কারণ কি? আমার ভাবনার মাঝে রুমে ঢুকলো ইভা, রোশনি আর ঈশিতা আপু হাতের ভর পরিপূর্ণ বাটি। রোদ সোনা, উঠে গেছিস? হ্যাঁ, ঘুম ভেঙে গেছে। আমরা তোর সাথে গল্প করতে এসেছি। তিনজন আমায় ঘিরে বসলো। শুধু হলো আমাদের আড্ডা। এক পর্যায়ে রোশনি বলে উঠল, আপু জানো তুমি যখন পড়ে গিয়েছিলে তখন কি হয়েছে? আমি দুপাশে মাথা নেড়ে নাকচ করলাম। রোশনি বলা শুরু করল, তুমি যখন গড়গড়িয়ে নিচে পড়লে আমরা তখন সবাই ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আকস্মাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ, সবাই সিঁড়ির কাছে ছুটে এসেছি। তোমার রক্তাক্ত চেহারা দেখে সবাই আঁতকে উঠেছিলাম। তোমার কপাল ফেটে ব্লিডিং হচ্ছিল। শুভ ভাই দৌড়ে এসে তোমায় ধরল, মুখে চাপড় দিয়ে তোমায় ডাকছিল। তোমার কোনো সারা শব্দ না পেয়ে তোমার কোলে তুলে গটগট করে সিঁড়ি দিয়ে হাঁটা দিয়েছে। আমরা সবাই তখন ঘোরের মাঝে ছিলাম। এর মাঝে আম্মু সবাই এসে জড়ো হলো। সেখানে শুভ ভাই তোমায় নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে ছুটল তার রুমে। ততক্ষণে আমরা সবাই এসে তোমার রুমে ভিড় জমিয়েছি। শুভ ভাই তোমার হাত পা কপাল ক্লিন করে ব্যান্ডেজ করে দিল। মেজো আম্মু তো তোমার অবস্থা দেখে কান্না করছিল। বড় আম্মু তাকে সামলালো। এমন সময় রুমে ঢুকলো ইরা, না চিরা সেই মেয়েটা। তোমায় কিছু বলতে যাবে তার আগেই আদ্র ভাই যে ঠাস করে মেয়েটার গালে চর বসিয়ে দিল। আমরা সবাই অবাক হয়ে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। আদ্র ভাই রেখে পুরো লাল হয়ে গিয়েছিল। এই পর্যন্ত কখনো আদ্র ভাইকে আমাদের কারো গায়ে হাত তোলা, দূরে কাউকে উচ্চস্বরে ধমক পর্যন্ত দিতে দেখিনি। সেই আদ্র ভাই কিনা একটা মেয়ের গালে চর বসিয়ে দিল, তাও সেটা তার ভাইয়ের বউয়ের গায়ে। পুরো অবাক করা কাণ্ড। বজ্রকণ্ঠ বলল, তোমাকে যদি রোদের ত্রিসীমানায় দেখি আমি তোমাকে সেখানে পুঁতে রেখে দেব। মেয়ে বলে, জাস্ট একটা থাপ্পড় খেয়ে বেঁচে গেলে। ছেলে হলে এতক্ষণে তোমার হাত গলা ঝুলিয়ে দিতাম। এই মুহূর্তে এখানে থেকে যাও। আদ্র ভাইকে এতটা কঠোর রূপে দেখে আমার সবাই চমকে গিয়েছিলাম। পুরো ঘটনা আমরা সবাই আহাজারি করলেও আদ্র ভাই ছিল সম্পূর্ণ নিশ্চুপ। হুট করে তার এমন আচরণে তাজ্জব বনে গিয়েছিলাম। রোশনি থামল। আদ্র ভাই মানুষটা আমার জন্য এগুলো করছে কারণ কি? আমার ভাবনা শুরু আগে ওরা ডেকে উঠল। ভাবনা বাদ দিয়ে গল্পে মন দিলাম। আম্মু সে রাতের খাবার খাইয়ে দিয়ে গেল। শুয়ে শুয়ে ভাবছি আদ্র ভাইয়ের এমন আচরণের কারণ কি। অনেক আগে থেকে আমার প্রতি ওনার আচরণ খানিকটা ভিন্ন। ওনার প্রায়োরিটি লিস্টে আমার অবস্থা যে অন্যদের চেয়ে ওপরে সেটা অনেক আগেই বুঝেছি। আমার সব বিষয়ে মানুষটা হস্তক্ষেপ থাকতো, কিন্তু ইভান ভাই আসার পর আস্তে আস্তে ওনার হস্তক্ষেপ কমতে থাকে, মানুষটা দূরে যেতে থাকে। তখন বিষয়টা অনুভব না করলেও এখন বুঝতে পারছি আদ্র ভাই বরাবরই আমার খেয়াল রাখে। আমার প্রতি ওনার কেয়ারের ধরন অন্য সবার থেকে আলাদা। এই কারণে কি শুধু কি কাজিন বলে নাকি অন্য কিছু? মস্তিষ্ক জুড়ে প্রশ্ন ফেলা, তবে উত্তরের কোঠা শূন্য। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। শরীরে ব্যথা আগের চেয়ে খানিকটা কমেছে, তবে মাথা এখনও ব্যথা করছে। আম্মুর সাহায্য নিয়ে কোনো মতে উঠে বসলাম। হাতে দুটো তিনটে জায়গা ব্যান্ডেজ করা। আম্মু ফ্রেশ হতে সাহায্য করলো। ফ্রেশ করিয়ে বিছানা হেলান দিয়ে বসিয়ে চলে গেল খাবার আনতে। একা একা রুমে বসে আছি। এমনই সময় সুস্থ থাকলে এতক্ষণে পুরো বাড়ি একবার রাউন্ড দেওয়া হয়ে যেত। আমার ভাবনার মাঝে আম্মু খাবার নিয়ে এলো। আম্মুর পিছনে একে একে রোশনি, ইভা, ঈশিতা আপু, শুভ ভাই, রুদ্র ভাই, সব শেষে এলো আদ্র ভাই। এই সকাল সকাল সবাইকে দেখে ভুরু কুচকে এলো। সবাই হাতে খাবারের থালা। কপাল কুচকে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই একসাথে এই সময়? ঈশিতা আপু আমার পাশে বসতে বসতে বলো, তোকে ছাড়া আমরা কখনো খেয়েছি? তুই একা একা রুমে বসে খেলে আমাদের খাওয়ার টেবিলে পুরো ফাঁকা ফাঁকা লাগবে। খাওয়ার মন বসছে না আমাদের, তাই সবাই তো
সাথে খেতে চলে এলাম। ঈশিত আপু, কথা আবেগপ্রবণ হয়ে গেলাম। চোখের কোণে পানি এসে ঠেকল, তবে গড়িয়ে পড়ার আগেই নিজেকে সামলে নিলাম। আমার ভাই বোনগুলো এমনই, ওদের আমাকে ছাড়া চলে না। শুভ ভাই আম্মুকে বলো, মেজো আম্মু তুমি চলে যাও, আমি পাখিকে খাইয়ে দেব। আম্মু চলে গেল। বিছানা, ছোপা, চেয়ার সব জুড়ে বসে আছে সবাই। শুভ ভাই আমাকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। ইভা আবদার করে বলল, ভাইয়া আমাকে খাইয়ে দাও। যা ভাগ, তুই তো সুস্থ আছিস, তোকে খাইয়ে দিতে হবে কেন? নিজের হাতে খা। আজকে অসুস্থ নই বলে নিজের ভাইও খাইয়ে দিচ্ছে না, উল্টো ধমক দিচ্ছে। কি অভাগা কপাল আমার বনুরে, তোরই তো কপাল। ইভা কান্না কান্না ভাব নিয়ে কথাগুলো বলল। ওর ঢং দেখে আমার সবাই হেসে দিলাম, সাথে ইভাও হেসে দিল। ঈশিতা আপু ইভাকে সান্ত্বনা দিয়ে বলো, থাক কাঁদিস না ইভা, আয় আমি তোকে খাইয়ে দেই। ইভা সরল মনে খাওয়ার জন্য মুখ বাড়ালো। ঈশিতা আপু খাওয়ার উপর মুখ পুড়ে দিল। 2 সেকেন্ড ওর মাঝে ইভা লাফিয়ে উঠল। ওকে এভাবে লাফিয়ে উঠতে দেখে সবাই হেসে দিলাম। ভাবলাম ও মজা করছে। ইভা হঠাৎ চিৎকার করে বলল, পানি পানি দাও, ঝাল লেগেছে, পানি দাও কেউ। রোশনি উঠে গিয়ে ইভাকে পানি এনে দিল। ঝালে বেচারির অবস্থা খারাপ, চোখ মুখে পানি এসে গেছে। কাঁদো কাঁদো মুখে বলল, তুমি ইচ্ছে করে আমায় মরিচ দিয়েছ তাই না আপি? বিশ্বাস করো আমি সত্যি জানতাম না ওটা মরিচ ছিল। ইভা তেমন ঝাল খেতে পারে না, ওর চোখে পানি নাকে পানি এক হয়ে যায়। সোফায় বসা রুদ্রভাই বলো, ভালোই হলো সকাল সকাল আমরা ফিরি ফিরি বাদর নাচ দেখতে পেলাম, খাবারের মাঝে এন্টারটেনমেন্ট ফিরি। রুদ্র ভাইয়ের কথায় সবাই হেসে দিল। ইভার মুখ ফুলিয়ে বলল, রুদ্র ভাই তুমি আমায় বাদর বললে? সরি, আমার ভুল হয়ে গেছে। একটু তুমি ফের বলল, আমার তো তোকে বাদরে ফিমেল ভার্সন বলা উচিত ছিল। বাদরের ফিমেল ভার্সন কি যেন? রোশনি চট করে বলে ফেলল, বান্দর। রোশনির বাচ্চা। রোশনি বলে দৌড়ে লাগলো। এবার রোশনির পিছু ছুটল। পুরো রুমে জুড়ে দুজনে দৌড়ে দৌড় করছে। ওরা দেখে মনে হচ্ছে টম অ্যান্ড জেরি পিছনে ছুটছে। হাসতে হাসতে তাদের সব অবস্থা কাহিল, পেটে খিল ধরে যাচ্ছে। কিন্তু এরা থামলো তো? এক সময় দুজন ক্লান্ত হয়ে বসে পড়ল। ততক্ষণে আমাদের খাওয়া শেষ। শুভ ভাই ওষুধ খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। একটু পর তাকে মেডিকেলে যেতে হবে। ইভাকে বড় আপু ডাকা চলে গেল। ঈশিতা আপু, আমি আর রোশনির কথা বলছি। তবে অবাক করা কাণ্ড হলেও আদ্র ভাই আজ পুরো নিশ্চুপ। মানুষটা এতটা চুপচুপ কেন? কিছু কি হল? কথায় এক পর্যায়ে ঈশিতা আপু কল এলো। আপু মুচকি হেসে চলে গেল। আপুর সাথে রোশনিও চলে গেল। পুরো রুমে আমি আর আদ্র ভাই। উনি সোফা মাথা নিচু করে বসে আছে। আচ্ছা, ওনার কি শরীর খারাপ লাগছে? ওরকম মাথা নিচু করে বসে আছে কেন? আমার ভাবনার মাঝে আদ্র ভাই আচমকা মুখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের। উনি উঠে এক পা করে এগিয়ে আসছে। পাশে বসে মাথা নিচু করে হাত কসলাচ্ছে। মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো এক কারণে বলতে পারছে না। অবশেষে আদ্র ভাই মুখ খুলল, ঢোক গিলে বলল, তোকে আমার একটা কথা বলার ছিল। কবুল দীর্ঘশ্বাস নিয়ে কাঙ্ক্ষিত শব্দ বলে দিলাম। অপর পাশের মানুষটাকে বলতে বলেই উনি গড়গড় করে বলে দিলেন, যেন কত জনম ধরে এই মুহূর্তটা অপেক্ষা করছিলেন। দুজন বিয়ে নামক একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। না তা কেউ বুঝতে পারছি অপর পাশের মানুষটা এক দৃষ্টিতে আমায় দেখছে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। লজ্জা অস্থিরতা জেঁকে ধরেছে আমায়। আমার রুমে অবশ্যই সবাই সমস্যারে আলহামদুলিল্লাহ বলে উঠল। সবার মাঝে খুশির আমেজ, খুশির বন্যা বইছে মনের মধ্যে। সবাইকে খুশি দেখে মনে কিছুটা প্রশান্তি বয়ে গেল। একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছে, সবার মাঝে আনন্দ উল্লাস। কিন্তু অপর পাশে মানুষটার সাথে সারা জীবন একসাথে কাটানোর কি সম্ভব, যেখানে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই আর না আছে ভালোবাসা? তবে অস্বস্তির বিষয় হচ্ছে নিশ্চিন্তে অপর পাশে মানুষটার ভরসাযোগ্য, যার উপর চোখ বুজে ভরসা করা যায়। মানুষটা আমার আলগে রাখবে। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।